এখন আমরা সার্বিক ফাংশন যাচাই করার প্রক্রিয়া সম্পর্কে জানার চেষ্টা করব। তো তোমরা কিন্তু জানো ইতোমধ্যেই যে কখন একটি ফাংশন সার্বিক হয় বা অনটু হয়, তাই না? একজন বলো তো, একটা সার্বিক ফাংশন বা একটা ফাংশনকে সার্বিক বলবো কখন? ডোমেন এই কোডোমেন ইকুয়াল টু রেঞ্জ। হ্যাঁ, কোডোমেন আর রেঞ্জ সমান হবে, অর্থাৎ প্রত্যেকটা আম গাছেই আম থাকবে। বিষয়টা এমন, আমরা যে অ্যানালজি দিয়ে প্রথমে ক্লাসটা শুরু করেছিলাম সেটা থেকে বললাম। তাহলে কোডোমেন এবং রেঞ্জ যদি তোমার সমান হয়ে যায় তাহলে ফাংশনটা কি হবে? সার্বিক হবে। যেমন একটা ফাংশন আমরা লিখছি, প্রথমে দেখো আজকে এখন আমরা আলোচনা করব সার্বিক ফাংশন যাচাইকরণ প্রক্রিয়া। সার্বিক ফাংশন যাচাইকরণ। দেখো আমরা একটা एग्जांपल নেই, প্রথমে एग्जांपल 1। এখানে মনে করো একটা ফাংশন এইভাবে দেওয়া আছে, ভালো করে বোঝো ফাংশনটা আমি ডিফাইন করছি কিভাবে। ধরো রিয়েল নাম্বার বাদ 1/5। হ্যাঁ, এখানে দেওয়া হলো রিয়েল নাম্বার, ঠিক আছে? যেখানে fx ইকুয়াল টু 1 প্লাস এক্স বাই 1 মাইনাস 5। ধরো একটা ফাংশন দিলাম 1 প্লাস এক্স বাই 1 মাইনাস 5x। একটু বোঝো ঘটনা কি করছে এখানে। প্রথমের দিকে একটু লক্ষ্য করো, তীর চিহ্নের আগে যেই মানটুকু থাকবে এটা হলো ডোমেন, তীর চিহ্নের পরে যা থাকবে এটা হলো কোডোমেন। সাবধান, এটাকে রেঞ্জ বলবা না, এটা হলো কোডোমেন। তাহলে এটা ডোমেন কত? রিয়েল নাম্বার থেকে 1/5 বাদ দিয়ে সকল মান। কারণ কি? ডোমেনের মানে তুমি কোনোদিন এক্স এর পরিবর্তে 1/5 বসাতে পারবা না। বসালে কি ঘটবে? বিস্ফোরণ ঘটবে, 1 সামথিং বাই 0 হয়ে যাবে। বোঝা গেল? এক্স এর পরিবর্তে তুমি যদি 1/5 বসাও তখন 5 কাটা 1 - 1 0। ক্লিয়ার? তার মানে ডোমেনটা কত হবে বুঝতেই পারছি, 1/5 ছাড়া যে কোনো বাস্তব মান হতে পারে ডোমেন। ক্লিয়ার? এই জন্য ডোমেনটাকে এভাবে ডিক্লেয়ার করা আছে। আর এটার কোডোমেন কত হবে? রিয়েল নাম্বার। এভাবে ডিফাইন করা ফাংশনটা। তোমাকে এখানে আর এখানে মাইনাস না দিয়ে ফাংশনটাকে এইভাবে বলা থাকতে পারে, একই কথা এইভাবেও বলতে পারে। বোঝাতে পারলাম? একই জিনিস। তাহলে আমরা প্রথমে এই ফাংশনটার মনে করো জানি, কি জানি? ডোমেন জানি, কোডোমেন জানি, রেঞ্জ তো জানি না। রেঞ্জ কি জানি? জানি না। এখন আমাদের কাজ হলো রেঞ্জ বের করা। এখন রেঞ্জটা বের করব কিভাবে একটু ভালো করে বোঝো। এখানে তোমার ডোমেনের হাজার হাজার মান আছে ডোমেনে, তাই না? 1/5 ছাড়া তুমি যে কোনো মানই বসাতে পারো। দেখো তার মানে তুমি কি এখন 1/5 ছাড়া বাকি প্রত্যেকটা মান বসায় বসায় রেঞ্জ বের করবা একটা একটা করে? বলো তো, একটা একটা করে মান বের করে তুমি কয়টা বের করবা রেঞ্জের মান? বোঝাতে পারলাম? তুমি একবার এক্স এর মান দিল 1, একবার 2, একবার 3, একবার 0, একবার -1, একবার -5, এভাবে কতক্ষণ বসাইবা? রেঞ্জের মান তো তুমি এভাবে বের করতে পারবা না। কিন্তু আমাদের তো রেঞ্জ লাগবে, কোডোমেন আছে। তাহলে রেঞ্জ বের করবে এখন কিভাবে? বিপরীত ফাংশনের ধারণা থেকে। ক্লিয়ার? বুঝতে পারছি? তাহলে এখন লিখবো ধরি, প্রথমে লিখবো ধরি ধরি y ইকুয়াল টু fx। আমরা বিপরীত ফাংশন নির্ণয় করতে চলেছি। তাহলে এখান থেকে এই লাইন থেকে আমরা মনে মনে এটা চিন্তা করতে পারি। দেখো ডান পাশে লিখে রাখি x ইকুয়াল টু f ইনভার্স y, ডান পাশে লিখেছি। এই লাইন থেকে আমরা এই লাইনটা বলতে পারি। তাহলে x মানেই হচ্ছে একটা বিপরীত ফাংশন, তার মানে আমাদের x এর মানটা ফাইন্ড আউট করতে হবে এখান থেকে। তাহলে লিখলাম y ইকুয়াল টু fx এর মান কত দেওয়া আছে? 1 প্লাস এক্স বাই 1 মাইনাস 5x। আমাদের টার্গেট কি? x এর মান ফাইন্ড আউট করা। আর গুণন করি চলো। 1 প্লাস এক্স ইকুয়াল টু y মাইনাস 5xy। ক্লিয়ার? x এর সবগুলি পদ এক পাশে নিয়ে আসি। x প্লাস 5xy ইকুয়াল টু y মাইনাস 1।
আমরা এক্স কমন নিতে চাই 1 প্লাস 5y ইকুয়াল টু y মাইনাস 1, এক্স এর মানটা আমরা কি পাচ্ছি দেখো, এটাই হলো আমার বিপরীত ফাংশন, তাই না? আমরা এই পর্যন্ত লিখলেই চলবে। অর্থাৎ আমরা দেখো এই লাইন থেকে একটু ডান পাশে তাকাই, এখান থেকে আমরা এটা বলতে পারছি, দেখো এক্স মানে কি এফ ইনভার্স ওয়াই, অর্থাৎ এফ ইনভার্স ওয়াই এর মান আমরা পাচ্ছি এরকম y মাইনাস 1 বাই 1 প্লাস 5y। এটা হলো বিপরীত ফাংশন। ক্লিয়ার? এখন তুমি বলো তো এই বিপরীত ফাংশনের ডোমেনটা কত, একটু বলো। হ্যাঁ, আর মাইনাস ওয়ান বাই ফাইভ হয়। হ্যাঁ আর মাইনাস এটা হবে এই যে মাইনাস 1/5, তাই না? কারণ এখানে y এর মান 1/5 বসানো যাবে না, মাইনাস 1/5 বসানো যাবে না, তাই না? কিন্তু প্লাস 1/5 বসালে সমস্যা নাই। তাহলে এইটা হলো তোমার রেঞ্জ, তাই না? তাহলে এটা যদি আমার বিপরীত ফাংশনের ডোমেন হয়, সুতরাং মূল ফাংশনের রেঞ্জ কত? এখন লিখো, সুতরাং রেঞ্জ এফ। আচ্ছা এই কথাটা আরেকটু সুন্দর করে বলে নেই আমরা, হ্যাঁ এই কথাটা বলে নেই, লিখো সুতরাং y ইকুয়াল টু মাইনাস 1/5 ব্যতীত সকল মানের জন্য y এর সকল মানের জন্য x সংজ্ঞায়িত। x সংজ্ঞায়িত অর্থাৎ এর মানে কি, এই 1 মাইনাস 1/5 ছাড়া তুমি যে কোনো মান এখানে ইনপুট দিতে পারো, অথবা তোমরা এইভাবেও লিখতে পারো ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে, যে এখানে x সংজ্ঞায়িত হবে যদি y নট ইকুয়াল টু মাইনাস 1/5 হয়। ঠিক আছে, এইভাবেও তুমি বলতে পারো তোমার মতো করে, কোনো সমস্যা নাই। সুতরাং আমরা কি লিখতে পারি, সুতরাং রেঞ্জ f। তাহলে রিয়েল নাম্বার থেকে আমি কাকে বাদ দেব, মাইনাস 1/5 কে বাদ দেব। এটা হলো তোমার মূল ফাংশনের রেঞ্জ। এবার তুমি ভালো করে তাকাও, ফাংশনের কোডোমেন কত বলেছিল, রিয়েল নাম্বার, আর রেঞ্জ পেয়েছো তুমি রিয়েল নাম্বার থেকে মাইনাস 1/5 বাদ দিয়ে বাকি মান। তাহলে কি কোডোমেন আর রেঞ্জ সমান হলো, বলো তো? না স্যার। তাহলে এটা এক সার্বিক ফাংশন হলো না। এই জন্য শুরুতে তুমি লিখে রাখবা যে এখানে কোডোমেন, এই কথাটা শুরুতেই লিখে দিবা, তাহলে সুন্দর হয়। কোডোমেন সমান রিয়েল নাম্বার, তার মানে আমরা শেষ পর্যন্ত দেখতে পেলাম কোডোমেন ও রিয়েল নাম্বার সমান না, রেঞ্জ সমান না। ডান পাশে লিখি, সুতরাং বা এখানে কোডোমেন নট ইকুয়াল টু রেঞ্জ, অথবা তুমি এইভাবে বাংলায় বলতে পারো এখানে কোডোমেন ও রেঞ্জ সমান নয়, বাংলায় বললেও চলবে। অর্থাৎ ফাংশনটি সার্বিক নয়, অর্থাৎ ফাংশনটি সার্বিক বা অনটু নয়। আমরা কিন্তু যাচাই করে ফেললাম। তাহলে পদ্ধতিটা বুঝেছো? আমাদের মূল টার্গেট হলো রেঞ্জটা ফাইন্ড আউট করা। রেঞ্জ বের করতে পারলে কোডোমেনের সাথে আমরা মিলাবো, সমান হয়ে গেলে এটা সার্বিক, আদারওয়াইজ এটা সার্বিক নয়। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। কারো প্রশ্ন আছে কোনো? না,
আচ্ছা, এখন প্রশ্ন হলো যদি তোমার ফাংশনটাকে এইভাবে ডিক্লেয়ার করা থাকতো, এই ক্ষেত্রে কিন্তু ফাংশনটা সার্বিক হইতো, তাই না? এখন ফাংশনটা অবশ্যই কি হতো বলো, সার্বিক হতো। বুঝতে পারলাম বিষয়টা? আচ্ছা, তাহলে এবার চলো আমরা দ্বিতীয় আর একটা উদাহরণে যাই। দেখো ভালো করে উদাহরণগুলো লক্ষ্য করো, এখানে কিছু বোঝানোর জিনিস আছে, আমি বোঝাচ্ছি ধীরে ধীরে। 2 নম্বর একটা ফাংশন ধরো এরকম দেওয়া আছে, f such that b হলো তার ডোমেন, b আর কোডোমেন হলো রিয়েল নাম্বার, ঠিক আছে, যেখানে fx টা কেমন, fx ইকুয়াল টু রুট ওভার 4 মাইনাস এক্স স্কোয়ার, মনে করো এটা ফাংশন, এবং বি এর একটা পরিচয় দেওয়া আছে, ডোমেনটা কত। কারণ দেখো ডোমেনের পরিচয় দিয়ে দিলে আমরা কিভাবে ক্যালকুলেশন করবো সেটা বোঝানোর জন্য অঙ্কটা আমি বাছাই করেছি। ধরো x বিলংস টু জেড মানে পূর্ণ সংখ্যা, such that x স্কয়ার লেস ইকুয়াল 5। তাহলে প্রথম কাজ হলো তোমার বি এর মানটা বের করে ফেলা, ডোমেনটা বের করে ফেলা, ঠিক আছে। তো নরমালি আমি বিস্তারিত ক্যালকুলেশন দেখাচ্ছি না, তোমরা এগুলো বের করতে পারবা। লিখবা এখানে জেড ইকুয়াল টু, জেড এর পরিচয় দিবা -3 -2 -2 এভাবে, মানে পূর্ণ সংখ্যার সেট। এরপরে লিখবা এ যে x ইকুয়াল টু 0 হলে কত আসে, 1 হলে কত আসে, -1 হলে কত আসে, এইভাবে ক্যালকুলেশন করে করে দেখাইবা। মানে এই সেটটাকে তুমি তালিকা পদ্ধতিতে প্রকাশ করবে, এটা হলো মূল কাজ। তাহলে বি এর মানটা কত আসবে আমি সংক্ষেপে বলো, আমি ওই ক্যালকুলেশনটুকু দেখাতে চাচ্ছি না, নিজেরা করে নিবা। কি কি মান এটা স্যাটিসফাই করে, -2 স্যাটিসফাই করে, তাই না? -2 থেকে +2। -2 -1 0 +1 +2। তাহলে এটা কিসের সেট বলো তো, এটা ডোমেনের সেট। তার মানে বোঝা গেল এইখানে তুমি এর বাইরের কোনো মান ইনপুট দিতে পারবে না, ফিক্সড এই মানগুলো ইনপুট দিতে পারবে। বাট আগের যে উদাহরণটা ছিল, দেখো আগের উদাহরণে অসংখ্য মান ইনপুট দেওয়া যাইতো, রিয়েল নাম্বার থেকে 1/5 বাদ দিয়ে যে কোনো মান তুমি ইনপুট দিতে পারতো, তাই না? এই জন্য আগের উদাহরণে আমাদের কিন্তু রেঞ্জ বের করাটা একটু কঠিন ছিল, মানে একটা একটা করে মান বসিয়ে ডোমেন থেকে রেঞ্জ বের করা কঠিন না, কঠিন ছিল। কিন্তু এই ফাংশনে কিন্তু ডোমেনটা রেস্ট্রিক্টেড, লিমিটেড, ডোমেনে মাত্র তোমার 5টা মান আছে। তার মানে আমার এখন রেঞ্জ বের করা কি খুব কঠিন? কঠিন না। তাহলে এবার আমরা বিপরীত ফাংশনের ধারণায় যাওয়ার দরকার নাই, বিপরীত ফাংশনের ধারণায় আমরা যাব না। এখন আমরা কি করব, মান বের করব। দেখো সংক্ষেপে f-2 মান কত আসবে বলো, √0, তার মানে 0 আসবে, আসবে না? 0 আসবে। f-1 কত আসবে, √3 নাকি? f0 2, f1 কত আসবে, আবার আগের মতো আসবে √3, f2 কত আসবে, ঠিক আগের মতো আসবে 0। বুঝতে পারলাম? তাহলে তুমি রেঞ্জ তো পেয়েই গেলা, যেহেতু ডোমেনে তুমি 5টার বেশি মান ইউজ করতে পারবে না, তার মানে 5টা ব্যবহার করলে কি কি মান আমরা পাই চেক করে ফেলেছি, সেই মানগুলি নিশ্চয়ই এটা রেঞ্জ। বুঝতে পারলাম বিষয়টা? সুতরাং রেঞ্জ দেখো, রেঞ্জ f সমান কি কি মান আসছে রেঞ্জে, আমরা একটু গুছিয়ে লিখি, 0 টু √3, কারণ 0 দুইবার লেখার কোনো মানে নাই, √3 দুইবার লেখার কোনো মানে নাই সেটের মধ্যে। ওকে, তাহলে এবার তুমি তাকিয়ে দেখো তো রেঞ্জ আর কোডোমেন কি সমান হলো, এখানে লিখে নিবা যে এখানে কোডোমেন রিয়েল নাম্বার, এটা লিখে নিবা। তাহলে রেঞ্জ আর কোডোমেন সমান হলো বলো, সমান হয় নাই কিন্তু, কারণ তোমাকে না স্যার, হয় নাই। কোডোমেনে বলছে রিয়েল নাম্বার সকল বাস্তব সংখ্যা, আর এখানে কি সকল বাস্তব সংখ্যা আসছে আর কত বাস্তব সংখ্যা বাদ পড়ছে রেঞ্জে,
তার মানে রেঞ্জ কোডোমেন সমান হয় নাই, সুতরাং ফাংশনটা সার্বিক নয়। সহজে আমরা যাচাই করে ফেললাম। তাহলে প্রথম অঙ্ক আর দ্বিতীয় অঙ্কের মধ্যে আমি তফাৎটা কোথায় দেখাতে যাচ্ছি? প্রথমে আমরা রেঞ্জ বের করার জন্য কঠিন ছিল, মানে একটা একটা করে মান বসে রেঞ্জ বের করা কঠিন ছিল ডোমেন থেকে, তাই না? এই জন্য আমরা বিপরীত ফাংশনের ধারণায় গিয়েছিলাম। কিন্তু এখানে যেহেতু ডোমেনের মানটা লিমিটেড, সুতরাং এই মানগুলো বসালে আমরা রেঞ্জ পেয়ে যাবো, এখানে বিপরীত ফাংশনে যাওয়ার দরকার নাই। আশা করি বুঝেছো। আর ডোমেনটা কেন এইভাবে দেওয়া আছে বুঝতে পারছো? কারণ তুমি চিন্তা করো, এটা ডোমেন বের করার ফর্মুলা কি? 4 - x² > 0, এটা হবে না? তাই তো। তার মানে কি দেখো, 4 > x², অথবা আমরা এইভাবে লিখতে পারি x² এখানে 4। তার মানে আমরা এখানে বলতে পারছি x = মানে কি আসবে তোমার, এটাকে এইভাবে মডুলাস দিয়ে নাও। এই যে দেখো পরের লাইনে এইভাবে দিবা মডুলাস 2 দিবে। এটা দেওয়ার মানে হলো এরকম -2 থেকে +2 পর্যন্ত, এটা বোঝায়। বোঝা গেল? এখানে যত পূর্ণ সংখ্যা আছে, দেখো এটার মান কিন্তু -2 থেকে +2 এর মধ্যে যখন সকল পূর্ণ সংখ্যায় আসছে। আমরা যদি নরমালি ডোমেন বের করতাম, নরমালি ডোমেন বের করলেও কিন্তু আমরা এই সেটটাই পেতাম। বুঝতে পারলাম বিষয়টা? এজন্য ওরা সেটটাকে এভাবে ডিফাইন করে দিয়েছে যেন তুমি এই মানগুলোই পাও এক্স্যাক্টলি। এর বাইরে কোনো মান দিলে এটা তোমার কি হয়ে যেতে পারে বলো? রুটের ভিতরে নেগেটিভ সংখ্যা চলে আসতে পারে। এক্সাম্পল 2 নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? ওকে ফাইন, এটা মুছে দিই। দেখো এক্সাম্পল 3 তে যাচ্ছি আমরা। এক্সাম্পল গুলি প্রত্যেকটা এক্সাম্পল কেন দেখাচ্ছি, প্রত্যেকটার মধ্যে কিছু কিছু ভিন্ন ভিন্ন তথ্য আছে। এক্সাম্পল 3 তে যাও। আমি একটু কিছু এক্সাম্পল লিখি, নোট করে রাখো তোমরা, এক্সাম্পল গুলো কাজে লাগতে পারে। 3 এ দেখো একটা এক্সাম্পল মনে করে এরকম দেওয়া আছে, f একটা ফাংশন দেওয়া আছে, এটা ব্যবধি দিয়ে দেওয়া আছে, ডোমেন আর কোডোমেন গুলো ব্যবধি দেখো, বদ্ধ ব্যবধি 0 থেকে 1, এটা হলো ডোমেন। কোডোমেন হলো 0 থেকে 1। যেখানে এই ফাংশনটা কেমন দেখো, fx = √1 - x², ফাংশনটা এমন। তাহলে প্রথমে তুমি কি লিখবা, এখানে কোডোমেন লিখো। এইটার মানে কি দেখো, এটার মানে হলো 0 থেকে 1 পর্যন্ত যে কোনো বাস্তব সংখ্যা। বুঝছো বিষয়টা? এখানে ব্যবধি ব্যবহার করলো কেন বলো তো? কারণ তোমার নির্দিষ্ট কোনো মান নাই। 0 থেকে 1 পর্যন্ত হাজার হাজার লাখ লাখ বাস্তব সংখ্যা আছে না? পয়েন্ট দিয়ে যদি চিন্তা করো, এই জন্য অতগুলি মান ব্যবহার না করে একবার সংক্ষেপে লিখছে এটা। আচ্ছা, যেহেতু এখানে ডোমেনটা ফিক্সড করে দিয়েছি, ডোমেনের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান বলা আছে। সর্বনিম্ন মান হবে 0, সর্বোচ্চ মান হবে 1। সুতরাং আমরা এখান থেকে মান বের করবো। দেখো সর্বনিম্ন মান বসাই ফাংশনে, f(0) কত আসবে বলো তো? f(0) এর মান 1। আর যদি সর্বোচ্চ মান বসাই ডোমেন থেকে 1, এটার মান আসবে 0, নাকি? বুঝতে পারলাম বিষয়টা? ক্লিয়ার? তার মানে আমরা এটা বুঝলাম যে ডোমেনের যত মান আমরা বসাই না কেন, ডোমেন থেকে যে কোনো মান নেই, 0 আর 1 এর মধ্যে যদি মানটা নেই, তাহলে এটার ফলাফলটা কখনো +1 এর চেয়ে বেশি আসতে পারবে না, কখনো 0 এর চেয়ে ছোট হতে পারবে না। বিষয়টা বুঝছো? তুমি তাকাও, x এর মান তুমি যত বড় করবা, x এর মান যত বাড়াবা, মূল ফাংশনটা মানটা তত ছোট হবে। কারণ কি, x এর সামনে মাইনাস চিহ্ন আছে। বুঝছো? আর x এর মানটা যত ছোট করবা, এই মূল ফাংশনটা তত বড় হবে। তাহলে আমরা সর্বনিম্ন কত বসাতে পারবো x এর পরিবর্তে? 0। তাহলে সর্বনিম্ন 0 বসালে সর্বোচ্চ মানটা পাওয়া যাবে। দেখো সর্বোচ্চ মানটাই আসছে 1। আবার আমি ডোমেন থেকে সর্বোচ্চ মান কত বসাতে পারবো? 1, এর বেশি বসাতে পারবো না। তাহলে সর্বোচ্চ মান বসালে এখানে দেখো 0 আসছে সর্বনিম্ন মানটা। তাহলে ফাংশনটার রেঞ্জ কত পাইলাম স্যার বলো?
স্যার এই একবার একটু বুঝাই দেন স্যার, এই যে সর্বনিম্ন মান বসালে সর্বোচ্চ মান আসবে। আচ্ছা বলতেছি দেখো, তাহলে রেঞ্জ এফটা তুমি কেমন পাবা, একটা বদ্ধ ব্যবধি পাবা। এটার এই রেঞ্জের সর্বোচ্চ মান কত যাবে, +1 পর্যন্ত, সর্বনিম্ন 0। ছোট মানটাকে বামে রাখতে হয় ব্যবধির ক্ষেত্রে, বড় মানটাকে ডানে রাখতে হয়। এটা দেখো বিষয়টা বলি, কিছু আছে ব্যস্তানুপাতিক কথার মানে বোঝো না, ব্যস্তানুপাতিক উল্টা, একটা বাড়লে একটা কমবে। জি ধরো তুমি একটা ফাংশন দিলে এরকম 1/x, তুমি তাকাও x এর মান তুমি যত বড় নিবা মূল ওই ভগ্নাংশের মানটা তত ছোট হবে নাকি? x এর মান যত ছোট হ্যাঁ নিবা মূল ফাংশনটা তত বড় হবে, উল্টো এটা। তাহলে এখানে কি হবে, তুমি যদি ডোমেন থেকে সর্বোচ্চ মান বসাও তুমি রেঞ্জের সর্বনিম্ন মানটা পেয়ে যাবা, ডোমেন থেকে সর্বনিম্ন মানটা বসাও রেঞ্জের সর্বোচ্চ মানটা পেয়ে যাবে। ক্লিয়ার? আবার যদি এখানে প্লাস থাকতো, কথার কথা, যদি এই যে দেখো মূল ফাংশনে 1 + x² থাকতো, এইবার ঘটনা কি ঘটবে, x এর মান যত বাড়াইবা y এর মান মানে ফাংশনের মান তত বাড়বে, x এর মান যত কমাইবা ফাংশনের মান তত কমবে, তাই না ঘটনা? আচ্ছা, তাহলে এইখানে দেখেই বোঝা যায়, ফাংশনটা দেখেই তুমি বুঝতে পারো যে এটা কি ঘটতে যাচ্ছে। যেহেতু ফাংশনটা আমাদের বিপরীত ছিল, উল্টা, মানে x এর মান বাড়লে মূল ফাংশনটার মান কমবে, সুতরাং আমরা এখান থেকে ধারণা করতে পারি ডোমেইনের সর্বনিম্ন মানটা যখন আমরা বসাবো এই মূল ফাংশনের সর্বোচ্চ মানটা পাওয়া যাবে। বিষয়টা দেখো ক্লিয়ার হইলো কিনা এখন? সজীব দেখো ক্লিয়ার হইলো, না হলে জানাও। ইয়েস স্যার। তাহলে আমরা কোডোমেনও এখানে আছে 0 ক্লিয়ার। থেকে 1, রেঞ্জও সমান, কোডোমেন রেঞ্জ সমান হয়ে গেছে, সুতরাং ফাংশনটা কি হলো, সার্বিক হলো। তাহলে এই যে তিনটা উদাহরণ দেখলাম, তিনটা উদাহরণের মধ্যে পার্থক্য কোথায়? প্রথম উদাহরণে রেঞ্জের ডোমেন থেকে নির্দিষ্ট মান বসিয়ে বসিয়ে রেঞ্জ বের করার কোনো উপায় ছিল না, এই জন্য আমরা বিপরীত ফাংশনের সাহায্য নিয়েছি। আর দ্বিতীয় উদাহরণে যেহেতু ডোমেনটা নির্দিষ্ট ছিল 5টা মান বিশিষ্ট একটা সেট, সুতরাং এই 5টা মান বসাই দিলে আমরা রেঞ্জ পেয়ে যাব, এখানে বিপরীত ফাংশন দরকার নাই। আর তৃতীয় ফাংশন ছিল ব্যবধির মাধ্যমে দেওয়া, এই ব্যবধিরও আমরা সর্বোচ্চ মান সর্বনিম্ন মান বের করে রেঞ্জটা বের করে ফেলতে পারি। আশা করি বুঝেছো। ঠিক আছে, এবার দেখো লাস্ট ওয়ান একটা एग्जांपल দেখাই, এটা কিন্তু বোর্ডে আসছে তোমাদের, এটা এটা কখন আসছে তোমাদের এসএসসি পরীক্ষা থেকে একটা एग्जांपल নিচ্ছি আমি। এই एग्जांपलটা এসএসসি পরীক্ষায় বোর্ডে আসছিল, কোন একটা বোর্ডে একটা ফাংশন তোমার এরকম দেওয়া ছিল fx = 2x + 3/x - 3। এখানে বলা ছিল x এর মান 3 হবে না, কারণ x এর মান 3 হলে এটা অসংজ্ঞায়িত হয়ে যায়। তোমাকে বলেছে দেখাও যে মানে ফাংশনটি সার্বিক কিনা যাচাই করো। এখন তুমি বলো তো ফাংশনটা সার্বিক কিনা তুমি যাচাই করতে পারবে কিনা? স্যার কোডোমেন দেওয়া না থাকলে কিভাবে যাচাই করব? হ্যাঁ, এইটাই ভুল। দেখো বোর্ড প্রশ্ন কিন্তু এটা বোর্ডে আসছে এসএসসি সেন্টার পরীক্ষায়। তার মানে যখন তোমার ডোমেন কোডোমেন উল্লেখ করা থাকে না, আসলে এই ফাংশনটা সার্বিক কিনা যাচাই করার কোনো উপায় থাকে না। পৃথিবীর সকল ফাংশনই সার্বিক হয়। দেখো এই অঙ্কগুলো আমরা কিভাবে করি, তোমাদের গাইডে কিভাবে করা থাকে সেটা একটু বলি, তোমাদের শিক্ষকরা কিভাবে শেখায় একটু জাস্ট এই পুরো প্রক্রিয়াটা বলি, দেখো বিষয়টা বোঝো। আমরা প্রথমে ধরে নেই এখানে সাধারণত যে y = fx, এটা আমরা ধরে নেই নরমালি। পরের লাইনে আমরা লিখি এখানে y = fx এর মান 2x + 3/x - 3, এখান থেকে x এর মানটা বের করো, দেখো কত আসে, 2x + 3 = xy - 3y। আমরা x এর মানগুলোকে এক পাশে নিয়ে আসি, 2x - xy = -3 - 2y। আমরা -x টা একটু কমন নেই তাহলে সুবিধা হবে, কারণ এখানে মাইনাস আছে। তাহলে -x যদি আমরা কমন নেই কি থাকবে, y - 2, এখানেও মাইনাস কমন নাও, 2y + 3, উভয় পক্ষ থেকে মাইনাসটা ক্যান্সেল আউট করে দাও, ফলে x এর মানটা তুমি পাচ্ছ এরকম +3/y - 2। বিষয়টা বুঝেছো? আমরা এইভাবে চিন্তা করি, যেটা কনভেনশনাল পদ্ধতিতে আমরা তোমাদের শিখাই। তখন এইটা x এর মান যেটা আমরা পেয়ে গেছি,
সুতরাং এখন আবার 15 জায়গায় ফিরে যাই, এই প্রথম লাইনটাই ফিরে যাই আমরা নরমালি। দেখো ডান পাশে, তখন আমরা এইভাবে চিন্তা করি y ইকুয়াল টু এফ অফ এক্স। তাহলে এখান থেকে আমরা লিখি এফ এক্স এর মান কত পেয়েছি একটু আগে দেখো, এক্স এর মান পেয়েছি আমরা এইরকম 2y প্লাস 3 বাই y মাইনাস 2, এটা এক্স এর মান আমরা বসালাম। এবার একটু হিসাব করি, চলো একটু বড় হিসাব। এফ এক্স এর মান ছিল 2x প্লাস 3 বাই x মাইনাস 3, তাহলে এফ এর ভিতরে যদি এটা বসে মানটা কেমন আসবে? x এর পরিবর্তে 2y প্লাস 3 বসাবা, দেখো কত আসে। x এর পরিবর্তে আমরা মান বসাই, চলো 2 ইন্টু দেখো 2y প্লাস 3 বাই y মাইনাস 2, দেখো প্লাস 3 হবে এখানে, আর নিচে হবে এরকম x এর মান y মাইনাস 2 2y প্লাস 3 মাইনাস 3। এবার একটু হিসাব করো তো সবাই আমার সাথে সাথে ঝটপট, দেখো লসাগু গসাগু শেষ পর্যন্ত কি আসে। এখানে থাকবে তোমার 4y প্লাস 6 নাকি, 4y প্লাস 6 প্লাস 3y মাইনাস 6, নিচে কি হবে লসাগু করলে y মাইনাস 2 বাই 2y প্লাস 3, এখানে হবে মাইনাস 3y প্লাস 6, প্লাস 6 মাইনাস 6 কেটে দেই, এখানে দেখো হিসাব করি লাস্ট দেখো কি পাওয়া যায়। 7y থাকে এখানে তাই না, 7y নিচে থাকে কত 3 3 6 9 হয়ে যায় নাকি, একটু দাঁড়াও তো ভুল হচ্ছে কিনা কোথাও দেখি। একটু দেখো ভুল ভুল টুল হলে একটু দেখো ক্যালকুলেশনটা, হ্যাঁ এটা y মাইনাস 2 থাকলো নিচে, রিসেশন শেষ দেখো, তাহলে এখানে তোমার থাকছে 9 মাইনাস y। আচ্ছা তার মানে তোমার জাস্ট এ মিনিট, না এখানে মনে ক্যালকুলেশনে কোথাও ভুল হচ্ছে, হ্যাঁ এটা লাস্টে তোমার ই আসবে জি y স্যার। আসবে, এটা y আসবে, আমি একটু দেখি দাঁড়াও। এইভাবে লিখতে হয় মূলত, এখন fx ইকুয়াল টু এইভাবে লিখতে হয়, নরমাল সূত্রটা ছিল এরকম, fx ইকুয়াল টু এই মানটা এখানে হবে, আমি একটু দেখাই তোমাদের ক্যালকুলেশনটা করে। এটা দ্বারা আমি বোঝাতে চাচ্ছি একটা বিশেষ একটা মেসেজ দিতে চাচ্ছি তোমাদের। আচ্ছা y এখানে একটু ক্যালকুলেশনটা দেখো, y এর মান ঠিক আছে কিনা, y এর মান থেকে যে x এর মানটা বের করলাম, এখানে কত হচ্ছে 2x প্লাস 3, আর এখানে আসবে তোমার xy মাইনাস 3y, ঠিক আছে হ্যাঁ, তাহলে 2x মাইনাস xy ইকুয়াল টু মাইনাস 3 মাইনাস, যেখানে ভুল হয়েছে দেখো মাইনাস 3 মাইনাস 2y, এখানে হবে মাইনাস 3y, ওকে এখানে ভুলটা হয়েছে, এখানে হবে 3y, এখানে হবে 3y, ওকে এখন মনে হয় ঠিক আছে, হ্যাঁ এখন এখানে হবে তোমার 3y, একটু ঠিক করে দেখো তো মিলে কিনা, এখানে হবে 3y প্লাস 3, এখানে 3y, জি স্যার, এখানে এটা হয় 3y, জি স্যার। এটা 3y হবে, না একটু হিসাব করে দেখি এটা, এবার দেখো কত আসে এখানে হিসাব করলে, একটু হিসাব করো 3 দুগুণে 6y তাই না, এটা হয়ে যাবে 6y প্লাস 6, এগুলো বাকিটা ঠিক আছে, হ্যাঁ এখানে কত হয়ে যাবে তোমার তাহলে 3y প্লাস 3 মাইনাস বাকিটা ঠিক আছে, ওকে তাহলে উপরে থাকছে তোমার কত 9y, এখানে থাকছে তোমার কত 9y তাই না, 7y না হয়ে এটা হবে 9y।
আর এখানে দেখো কত হচ্ছে 3y কেটে যাচ্ছে, উপরে হচ্ছে শুধু 9, এখানে হচ্ছে শুধু 9। বিষয়টা বোঝো। এবার যদি আমরা ক্যালকুলেশনটা পরে লাইনে নেই, দেখবা হয়ে গেছে 9y বাই y মাইনাস 2 ইন্টু y মাইনাস 2 বাই 9। দেখো দুইটা কেটে যাবে, 9 কেটে যাবে, শেষ পর্যন্ত তুমি কি পাইলা? y। অর্থাৎ fx এর মান y আসছে, সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি y ইকুয়াল টু fx। বোঝো বিষয়টা? যখন এই দুইটা সমান হয়ে যায় তখন আমরা দুম করে বলে ফেলি ফাংশনটি সার্বিক। বোঝাতে পারলাম বিষয়টা? তখন আমরা বলে ফেলি কি ফাংশনটা সার্বিক। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই ধারণাটা কেন, আমরা কেন এই ধারণাটা ব্যবহার করে সার্বিক প্রমাণ করার চেষ্টা করতাম এতদিন, সেইটা একটু বোঝাই, তোমাদের ক্লিয়ার করে দেই। দেখো তুমি চিন্তা করো, দেখো তুমি দুইটা সেট নাও, ধরো তুমি এখানে মান বসালে, ধরো একটা ফাংশনটা ধরো এরকম ছোট একটা ফাংশন, ধরো 2x + 1, সহজ একটা ফাংশন নিলা, এখানে 1 2 3 এই তিনটা বসাইলা, তাহলে 1 বসালে কত আসবে এটার মান বলো তো? 3। 2 বসালে আসবে 2 × 4 = 5, 3 বসালে আসবে 3 × 6 = 7। এরপর ধরো এখানে কোটোমেনে আরো মান আছে, ধরো x আছে 11 আছে, মনে করো 15। বিষয়টা বোঝো? তাহলে একের জন্য কোথায় যাবে ভালো করে তাকাও। আচ্ছা, বিষয়টা একটু ভালো করে লক্ষ্য করো। দ্বিতীয় যে সেট, এটাকে আমরা নরমালি y হিসেবে চিহ্নিত করি, আর প্রথমটাকে x হিসেবে চিহ্নিত করি। তাহলে দ্বিতীয় সেটের সকল মানকে আমরা y ধরে স্মল y দ্বারা চিন্তা করি। এই 3 কে আমরা চাইলে স্মল y চিন্তা করতে পারি, 5 কে চাইলে আমরা স্মল y চিন্তা করতে পারি, 7 কে চাইলে স্মল y, 11 কে স্মল y, সবগুলোকে তুমি চাইলে স্মল y দ্বারা চিন্তা করতে পারো। ক্লিয়ার? মানে y সেটের সকল উপাদান। বুঝছো বিষয়টা? এখন তুমি তাকাও তো একটু ভালো করে, কোডোমেনের সকল মানকে তুমি y দ্বারা লিখতে পারছো, কিন্তু এই যে 3 5 7 এটাকে বিশেষভাবে প্রকাশ করা যায় না। তুমি চাইলে এই 3 কে আমি লিখতে পারতাম না f1, তাকাও তো। এই 2 কে আমি চাইলে কি f2, এই যে এখানে কত ছিল 5 ছিল, এটাকে চাইলে আমি f2 লিখতে পারতাম। এখানে ছিল কত 7, এটাকে চাইলে f3 লিখতে পারতাম না? ভালো করে বোঝো সবাই, f3 লিখতে পারতাম, কিন্তু 11 আর 15 এই যে এই দুইটাকে কি তুমি চাইলে f দ্বারা প্রকাশ করতে পারবা? বলো তো। বুঝো নাই মনে এই অংশটা নাকি? আমি বলতে চাচ্ছি এই এই যে তিনটা মান ছিল প্রথমে, এখানে কত ছিল 2 5 7, এই 2 5 7 কিন্তু কোডোমেনের কোন ডোমেনের মানের সাথে কানেক্টেড ছিল, এই জন্য এগুলোকে f দ্বারা লেখা যাইতো। কিন্তু 11 15 তো ডোমেনের মানের সাথে কানেক্টেড না, এই জন্য এগুলোকে f দ্বারা লেখা যাচ্ছে না। বোঝা গেল? ক্লিয়ার? বোঝো বিষয়টা? জি স্যার। তাহলে আমরা যখন f দ্বারা লিখি যে fx, এই fx দ্বারা নরমালি কি বুঝি? নরমালি বুঝি এটা হলো রেঞ্জের মান। আর শুধু y দ্বারা কি বুঝি? এটা কোডোমেনের মান। কারণ এই যে এখানে পাঁচটা মানেই y সেটের পাঁচটা মানকে স্মল y দ্বারা লেখা যায়। আর f দ্বারা লেখা যায় কাদেরকে? যারা কানেক্টেড আছে প্রথম মানে ডোমেনের মানের সাথে, অর্থাৎ যারা রেঞ্জ। ক্লিয়ার? তার মানে যখন তুমি কোনো অঙ্কে এরকম প্রমাণ করো লাস্টে গিয়ে যে y আর fx মানে কি কোডোমেনের সকল মান রেঞ্জের সকল মানের সমান। বোঝা গেল? এই লাইনটা দ্বারা আমরা লাস্টে এটাই কিন্তু মিন করতাম এতদিন। y ইকুয়াল টু যদি fx হয়ে যায় কোনো কারণে, তাহলে বুঝতে হবে যে কোডোমেন আর রেঞ্জের সকল মান সমান, অর্থাৎ কোডোমেন রেঞ্জ সমান মানে ফাংশনটা সার্বিক। কনসেপ্টটা কি বোঝা গেল যে কেন আমরা এইভাবে কাজ করতাম? লাভিব বুঝেছো বিষয়টা? জি স্যার। কিন্তু আমাদের এই কনসেপ্টটা ভুল। কারণ কি? তুমি আজীবন দেখবা, তুমি দেখো কি করছো, নদীর পানি নদীতে ঢালছো, এই y ইকুয়াল টু fx, এখান থেকে x এর মান বার করছো, আবার এই মানটা নিয়ে x এর পরিবর্তে ফাংশনে বসাই দিছো, তো এই দুটো তো আজীবন মিলবেই। আমি তো এই y ইকুয়াল টু fx এর সম্পর্ক থেকে তো x এর মানটা পাইছিলাম, তাহলে এই সম্পর্কের মধ্যে নিয়ে তুমি যদি আবার x এর এই মান বসাও, তাহলে দুটো সমান হবেই। বোঝো না বিষয়টা? 100% এটা তো মিলবেই। তুমি একটা সমীকরণ তোমার দিলাম যে x প্লাস 7 ইকুয়াল টু, মনে করো লিখলাম আমি 15, তুমি এখান থেকে x এর মান লিখলে কত? x এর মান লিখলে তুমি 8, তাহলে x এর মান তুমি যদি আবার এই সমীকরণে এনে বসাও, তাহলে দুইটা পক্ষ সমান হবেই। এটা তো ভুল কিসের? সিম্পল ম্যাটার।
তার মানে আমরা যেই পদ্ধতিতে সার্বিক ফাংশন প্রমাণ করতাম এই পদ্ধতিটাই ভুল। ভুল বলতে আমরা বুঝতে চাচ্ছি যদি তোমার কোডোমেন না বলে দেওয়া থাকে প্রশ্নে এটার আসলে সার্বিক কিনা যাচাই করার কোনো কৌশলই নাই, যাচাই করা যাবে না। তার মানে দেখো বোর্ডেও কিন্তু প্রশ্ন ভুল ছিল, বোঝা গেল? তার মানে এটার সার্বিক ফাংশন কিনা যাচাই করা যাবেই না। তবে তোমাদেরও যদি কখনো এরকম ভুল প্রশ্ন চলে আসে, মার্ক তো তুমি ফেলে আসবা না, তখন তুমি আমি যে পদ্ধতিটা দেখালাম এইভাবে প্রয়োগ করবা, ঠিক আছে? আর এটা আজীবন তুমি মনে রাখবা, সার্বিক হবেই। এইভাবে করলে পৃথিবীর সকল ফাংশনের ক্ষেত্রে ওয়াই আর এফ এক্স সমান হবে, হবেই। কারণ জি কি? স্যার, ক্লাস 9-এ স্যার এইভাবে করতাম স্যার, 10-এ হ্যাঁ, গিয়ে যে আসল বুদ্ধিটা শিখছি। হ্যাঁ, এটা কিন্তু ভুল। ক্লাস 10-এও আমরা অনেক সময় দেখো এই পদ্ধতিতে শেখাই। এই যে এইটা থাকলে আমরা দুম করে বলে ফেলি যে এটা ফাংশন সার্বিক কিনা। কোডোমেন না থাকলে সব ফাংশনই সার্বিক, তুমি চেক করার কোনো উপায় থাকবে না। কারণ কি? দেখো 1 নম্বর যে উদাহরণ ছিল এটা কি সার্বিক? সার্বিক না, এটা কিন্তু সার্বিক না। কিন্তু তুমি এখানে মান বসায় দেখো, এটাও সার্বিক হয়ে যাবে। তুমি যে রং ওয়েতে যদি করো এটাও সার্বিক হবে। দেখো x এর মান তুমি কত পাইলা? y - 1/1 + 5y পাইছো না? এটা তুমি এবার এই ফাংশনে নিয়ে বসাও, দেখো কত আসে। এই ফাংশনে বসাও। আমি এটা অন্য কালার দিয়ে দেখাই। দেখো f of x, দেখো x এর মান কত পাইছো? y - 1। এটা সবাই একটু ঝটপট ক্যালকুলেশন করো, আমি পুরোটা করব না। মান বসাও। 1 + x, 1 + x এর পরিবর্তে হবে এখানে y - 1/1 + 5y। এখানে কত হবে? 1 - মিটিং 5x। শেষ হয়ে যাবে স্যার, 1 মিনিটও বাকি নাই। আচ্ছা ঠিক আছে, আমরা 5 মিনিটের জন্য যুক্ত হব আবার। 1 - 5y, কি লিখলাম? 1 + 5y, y - 1। হিসাবটা করো একটু।